প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত। এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারার পদত্যাগ, জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতা নিয়ে 30 সদস্যের আপত্তি। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশে তথ্য উপদেষ্টার আশ্বাস। গণমাধ্যমে হামলা সরকারের একটি অংশ ঘটতে দিয়েছে মন্তব্য। এবং বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারই তার ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি যে কাউকে যে কোনো সময় ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারে। একই দিনে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নাজিব বেগের রিপোর্ট। 2027 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে শামসুল হুদা কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় 18 মাস কারাভোগের পর 2008 সালে জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি তিনি। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর শনিবার দুপুরে ভোটার হতে কড়া নিরাপত্তায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। ছবি তোলার পাশাপাশি দেন 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ। সই করেন নিজের নামে। পরে নির্বাচন কমিশন সচিব জানান, ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী ইসি চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবে। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। রোববারই তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানান নির্বাচন কমিশন সচিব। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন মা জুবাইতে রহমানও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রিয়াজ ইসলামের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের 3য় দিনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সকাল 10টা 40 গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কবর জিয়ারত ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। বেলা 11:30টায় কড়া নিরাপত্তায় হাদির সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ওসমান হাদির বড় ভাই ওমর তাকে স্বাগত জানান। ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সে সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশে ফিরে দীর্ঘ 17 বছর পর শ্বশুরবাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি ধানমন্ডি 5 নম্বরে তার প্রয়াত শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে যান। এ সময় তারেক রহমান তার শাশুড়ি সৈয়দ ইকবাল মান্দ বানু সহ বাড়ির অন্য স্বজনদের সাথে সময় কাটান। প্রায় 3.5 ঘন্টা অবস্থানের পর রাত 8:30টায় ধানমন্ডির ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। আমরা সরাসরি যাচ্ছি রফিকুল বাশারের কাছে, তিনি আছেন এভার কেয়ার হাসপাতালে। বাশার, এভার কেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে আসা তারেক রহমান সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বাশার। যেমনটি বলছিলেন যে 9:30টার পরে তারেক রহমান এখানে এসেছেন তার মায়ের কাছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানে। আমরা যেমনটি জানতে পেরেছি জোবাইদা রহমানও তার সাথে আছেন এবং তারা কিন্তু সেই 9:30টায় ওখানে গিয়েছেন, এখনও পর্যন্ত সেখানে আছেন। তবে ভিতরে কি অবস্থায় আছেন না আছেন আমরা জানতে পারিনি। এর আগে যেমনটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার শরীর কিন্তু আগের মতনই আছে, স্থিতিশীল অবস্থায়, এবং সেই অবস্থা আজকে মিডিয়াকে কোনো কিছু ব্রিফ করা হয়নি এবং তার শরীরের খোঁজখবর নিচ্ছেন তারেক রহমান। তিনি দীর্ঘক্ষণ ধরে ওখানে আছেন এবং উনি বের হয়ে কথা বলবেন কিনা কেউ, বা তার শারীরিক অবস্থার কী অবস্থা, সেসব বিষয়গুলো আসলে আমরা এখনও নির্দিষ্ট করে কোনো কিছু জানতে পারিনি। সেগুলো জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং উনি কতক্ষণ থাকবেন না থাকবেন, আজকে সারাদিন আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আজকে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান, এবং এই যে রাতের বেলা উনি এসেছেন মাকে দেখতে, এবং এখান থেকে তার গুলশানের বাসায় যাওয়ার কথা আছে, কিন্তু এখানে কতক্ষণ থাকবেন কি করবেন সেগুলো জানতে আরও অপেক্ষা করতে হবে। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও জানানো হবে কিনা আজকে আর আনুষ্ঠানিকভাবে, সেটিও যেন অপেক্ষা করতে হবে। এই ছিল এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে শেষ খবর। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডাক্তার তাসনিম জারা। কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 9 আসনের এই এমপি প্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশ্যে তিনি জানান, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে তিনি যেহেতু কোনো দলের সাথে থাকছেন না, তাই তার সেসব কিছুই থাকবে না। এখন তার একমাত্র ভরসা ভোটাররা বলে জানিয়েছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেন তাসনিম জারা। প্রায় একই সময়ে এনসিপির 3 শীর্ষ নেত্রীও ফেসবুক পোস্ট দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছেন। তারা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও আরেক যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। সামান্তা শারমিন লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আর ডাক্তার মাহমুদা মিতু লিখলেন, 1 পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না, এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষে নয় তাদের স্যালুট করি। জামাত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতা সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে বলা হয়, জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এনসিপির আদর্শ ও ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তারা উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে জামাত ও শিবিরের বিভাজনমূলক তৎপরতা, অন্যান্য দলে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপর অপকর্মের দায় চাপানোর চেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় ছাত্র শক্তি নিয়ে মিথ্যাচার, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। নেতারা মনে করিয়ে দেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে একাধিকবার 300 আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে প্রায় 1,500 মনোনয়নপত্র বিক্রি করে 125 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণা শামিল বলেও তারা মন্তব্য করেন। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে 2য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আক্তার হোসেনের রিপোর্ট। আততায়ীর গুলিতে নিহত ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে এই অবস্থান কর্মসূচি। স্লোগান, গান ও কবিতায় সংহতি জানিয়ে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করা সহ সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। বললেন, বিচার না হলে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। তাই আমি চাই কোনো হাদি যেন হত্যা না হয়, কোনো আবু সাইদ যেন হত্যা না হয়। তিনি ন্যায়ের ও ইনসাফের দেশ চেয়েছিলেন, আমরা ওনার ইনসাফ চাই, আমরা হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। কিলার যারা এবং কিলারের সাথে যারা চক্র আছে, পুরো চক্রর বিচার আমরা চাই। বিভিন্ন ইস্যু আসতেছে সামনে, এই ইস্যুটাকে যেন ধামাচাপা না দিতে পারে তার জন্য আমরা চেষ্টা করব এবং আওয়াজকে উজ্জীবিত রাখব। আমার ছেলে হাদির যাতে তার হত্যার বিচারটা ছোটভাবে হয়, এজন্য আমরা সবাই একসাথে আসছি। আমি অনেক দূর থেকে এসেছি, আমি পাবনা থেকে এসেছি। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। এটি বলা যায় বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় শহীদ ওসমান হাদি ভাইকে কিলিং করেছে। তারা এখন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারী খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেনি। সেই অথর্ব সরকার এটা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে না, তখন এটা নিতান্তই তার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। এবং এই ব্যর্থতা এই সরকারের দায়ভার মাথায় নিতে হবে, নিয়ে এই জনতার কাছে এসে তার ক্ষমা চেয়ে এইটার সুবিচার হয় করতে হবে, নাহলে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। কেন আমরা হাদির জন্য আজকে আমাদের বিচার চাইতে হবে কেন? আমাদের উপদেষ্টা যারা আছে তাদের প্রত্যেকের উচিত ছিল যে হাদির বিচারটা তাৎক্ষণিকভাবে করানো। আমার ইচ্ছা আছে আজকে আমি সারা রাত থাকবো। আমি মূলত রাজনীতি করি না, কিন্তু হাদির মায়ায় তার মায়ায় পড়ে এইখানে আসছে। আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের স্থবিরতা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট চ্যানেল সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, 1.5 মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন নেই বলেই গণমাধ্যম হামলা শিকার হচ্ছে। দাবি দেওয়া আদায় ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাকি আক্তারের রিপোর্ট। ভয়হীন, স্বাধীন, নীতিনির্ভর এই প্রতিপাদ্যে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলন।
সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন সময় গণমাধ্যমকে সংবাদ প্রচারে ভয়ভীতি দেখানোর কথা উল্লেখ করে বক্তারা বলেন, ভয়হীন সাংবাদিকতার ক্ষেত্রটা জরুরি হয়ে পড়েছে। যদি সেটা সংস্কারগুলি করা যেত তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা, যে বিশ্বাসহীনতা, সেটি দূর করার সম্ভব হতো। যে সাংবাদিকতার সুরক্ষা আইনটা যদি থাকতো, পেশাগত দায়িত্ব পালনের জন্য আক্রমণের শিকার হয়েছেন, হেনস্থা হয়েছেন, ওই রকম আইনে কোনো বিচার করা যেত, তাহলে এই ধরনের হামলা হতো না। এই অতীতে এবং এখন আমাদের বোঝার প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা, সক্রিয় কি নিষ্ক্রিয়, কিন্তু তারা কি ভূমিকা রেখেছে। সেই স্বাধীনতার স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এইটা বিকশিত হবে, গণতান্ত্রিক হবে, উন্নততর অর্থনীতি করবে, কিভাবে করবে? এটা পৃথিবীতে কখনো হয় নাই। তথ্য উপদেষ্টা বলেন, কিছু মহল তাদের স্বার্থের জন্য গণমাধ্যমের উপর হামলা করে। সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দেন তিনি। তো এই 1.5 মাসে আমি দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ, দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এইটার মধ্যেই সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে। বিজিসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমি সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভায় তুলে দেয়া হলো রাবেয়া খাতুন কথাসাহিত্যিক পুরস্কার। প্রখ্যাত এই কথাসাহিত্যিকের 91তম জন্মবার্ষিকীতে এই পুরস্কারে ভূষিত হলেন কথাসাহিত্যিক আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। মিথিলা নাজনীনের রিপোর্ট। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ফেলো, জীবন সদস্য ও সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর কথা সাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়া রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তরুণ লেখক ক্যাটাগরিতে একই পুরস্কার পান কথা সাহিত্যিক আনিসুর রহমান। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখার সঙ্গে আমরা একেবারে প্রথম থেকেই পরিচিত ছিলাম এবং তার লেখায় মানুষের জীবন, আমাদের অন্তরঙ্গ জীবন, আমাদের সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে সেটি খুব বড় ব্যাপার। আমি এই পুরস্কার পেয়ে আবারও বলছি, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাংলা একাডেমি যে ধরনের পুরস্কার দেয় মূলত, তো এখানে তরুণ লেখকদের কাজ মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার দেওয়ার মানে জায়গাটা কিন্তু কম। তো আমি বলবো যে এক্ষেত্রে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার যেটা বাংলা একাডেমি দেয়, তো সেটা ব্যতিক্রম। এছাড়া ছিল প্রবন্ধ ও বিজ্ঞান সাহিত্য এবং নাট্যজন সহ অন্যান্য ক্যাটাগরি। পুরস্কার প্রাপ্তি তো গর্বের, আনন্দের, সবসময় অনুপ্রাণিত করে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা যখন কাজটা করি তখন কোনো পুরস্কারের আশা বা কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, কাজটাকে ভালোবেসেই করি। আপনি যদি উৎসাহী হন, আরও ভবিষ্যতে ভালো কাজ করেন, আরও পুরস্কার পাবেন। বিশেষ করে জনগণের ভালোবাসা পাওয়া, জনগণের কল্যাণে কাজ করার তার চেয়ে বড় পুরস্কার অন্য কোনোটাই নাই। এবছর মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন ৯ গুণীজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের 91তম জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ সহ দেশ বরেণ্য 3 কথা সাহিত্যিকের জন্মদিবস উৎসব উদযাপন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সময়ের চেয়ে এগিয়ে থাকা দেশ বরেণ্য কথা সাহিত্যিকদের রচিত সাহিত্যের মধ্য দিয়ে শানিত হবে আগামী সমাজ এবং বর্তমান ও আগামী প্রজন্ম, এই আশাবাদ বিশিষ্টজনদের। রিপোর্ট রোকসানা আমিনের। সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায়, যার সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত রাবেয়া খাতুন।
তাঁর ৯১তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে সকালে চ্যানেল আই স্টুডিওতে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হলো তাঁর লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ। মহাপরিচালক অন্য প্রকাশ থেকে প্রকাশিত দ্য গার্ডেন নেমড মালনীছড়া শিরোনামে বাগানের নাম মালনীছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মোজাফফর হোসেন। নিশান অফ 71 নামে রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ৭১-এর নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ। বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। রাবেয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন, ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য, যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবেয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবেই। আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে। বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা। রাবেয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত, আদৃত, ভালোবাসার মোড়কে আচ্ছন্ন। বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার। আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে, তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক, সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে। ব্যক্তি রাবেয়া খাতুন ও লেখক রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজনরা। খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে ৭১কে জানার ব্যাপারে। খুবই ভালো প্রস্তাব। আমরা সবাই মিলে যদি বই নেই মাঝারের কাছ থেকে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি, প্রথমে ঢাকায় দেই তারপরে বাইরের স্কুলে দেবো, এই প্রস্তাবটা খুবই ভালো। বিকেলে কথা, কবিতা, গান আড্ডার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ৩ দিকপাল রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক ও রিজিয়া রহমানের জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। লেখক, নির্মাতা, নাট্যজন, চিত্রশিল্পী সহ সংস্কৃতিজনরা স্মরণ করেন বরেণ্য ৩ প্রয়াত কথাসাহিত্যিককে। ৩ জন একসময় প্রচুর আলো ছড়িয়েছেন। আজকে তাদেরকে স্মরণ করে আমাদের জীবনে তাদের আলো কিছু যুক্ত করি, সেজন্য সবাই একত্রিত হওয়া। অত্যন্ত শ্রদ্ধেয় লেখক ঔপন্যাসিক রাবেয়া খাতুনের স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন, যেখানেই যেতেন ফিরে এসে সেই জায়গাটি নিয়ে একটি বই লিখতেন। জীবন তিনি যাপন করে গেছেন। ছিল দেশ বরেণ্য গুণী 3 লেখকের লেখা থেকে পাঠ। দুর্গম দক্ষিণ মেরু জয় করে ফেরার পথে খাদ্যের অভাবে বরফ চাপা পড়ে মৃত্যু হয়েছিল সে বীরের। আমরা আগে আন্দাজ করি, আন্দাজ করতে না করতে ওইদিকে আবার না সব সাপা হয়ে যায়। বাংলা সাহিত্যের এই 3 দিকপাল তাদের সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমন আশাবাদ ছিল পুরো উৎসব জুড়ে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে 13শ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে প্রচারণার লক্ষ্যে ভোটের ক্যারাভ্যান গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। সে সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার ও অন্যরা। প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজের আগুনে নূর কামাল নামে একজন ক্রুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 16 জন ক্রুকে।
আগুনে জাহাজে বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সরোয়ারাজ মানিকের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কক্সবাজার শহরের বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে ভোর 7টার দিকে আগুন লাগে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কোনো যাত্রী ছিল না। বোটে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। তো আমরা 3টা ইউনিট কাজ করতেছি। ক্ষয়ক্ষতি এখন তো আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না, আমরা একটু পরে জানাবো যখন আমরা এখন নিভে গেছে পুরো? না, পুরো তো নিভে না, এখনো কাজ চলতেছে। ঘটনা তদন্তে BIWTA এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যায়। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, BIWTA সবাইকে নিয়ে পর্যালোচনা সভায় বলবো, যাতে যে জাহাজগুলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলার কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ। কি করে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। ঠাকুরগাঁও উগ্রগোষ্ঠীর হামলায় হযরত বাবা শাহ সত্যপীরের মাজার ও পার্শ্ববর্তী কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ওই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করতে পারেনি প্রশাসন। শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখেন মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের 3টি কবর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসী। আমাদের সকল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি 3টা কবর আছে, ওখানে কিছুটা ভাঙচুর করা হয়েছে। তো আমরা সবাই এই বিষয় নিয়ে আমাদের যে ডিবি, আমাদের থানা পুলিশ সহ আমাদের সকল টিম এই বিষয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটার যে যাহারা এই ঘটনা ঘটিয়েছে আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এই আশা আমরা ব্যক্ত করতেছি। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নানা আয়োজনে শেষ হলো প্রথম আলো বন্ধুসভা 6ষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ 2025। আমরা সবাই বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হয়। আজ দুপুরে গাজীপুরে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এই বন্ধুসভার সমাবেশের আয়োজন শেষ হয়। সারা দেশে প্রায় 1200 বন্ধু এই সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, প্রথম আলো সম্পাদক মতিবুর রহমান, মনোরোগ চিকিৎসক ও কথা সাহিত্যিক মোহিত কামাল, প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমিন, অভিনয় শিল্পী আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, তাওসিফ মাহবুব, সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সহ অন্যরা। এবারে খেলার খবর। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকা অন্তর্ভুক্তির সম্ভাবনা। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত। এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারার পদত্যাগ। জামাতের সাথে জোট বা আসন সমঝোতা নিয়ে 30 সদস্যের আপত্তি। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশে তথ্য উপদেষ্টা আশ্বাস। গণমাধ্যমে হামলা সরকারের একটি অংশ ঘটতে দিয়েছে মন্তব্য। এবং বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।